আজকের গল্প লেখিকা দেবিকা মিত্রর আনন্দালয়। অম্বরীশবাবু পরলোক গমন করেছেন তা প্রায় বছর পাঁচেক হলো, কিন্তু তিনি মরেও যেন মরতে পারছেন না, আর এই বাড়ি ছেড়ে যেতেও পারছেন না। এই বাড়ি তার কাছে যে মন্দির ছিল, এই বাড়ির ইট কাঠ সবই যেন তার শরীরের এক একটা অঙ্গ। অনেক কষ্ট করে বহু পরিশ্রম ব্যয় করেই এই বাড়িটা বানিয়েছিলেন, আবার শখ করে নাম দিয়েছিলেন আনন্দালয়। ওনার মনে হয়েছিল নামের মতো যেন সবসময় এই সংসারে আনন্দ বিরাজ করে। ওনার স্ত্রী সুরবালা আর দুই ছেলে অজিতেশ ও তার স্ত্রী মধুমিতা এবং অমিতেশ ও তার স্ত্রী অন্তরা এখন এই বাড়িতে থাকে। আগে সত্যি সত্যি এ বাড়িটা উৎসব মুখর হয়ে থাকতো। তখন এখানে লোকজনের আনাগোনা লেগেই থাকতো। সুরবালা কোনোদিনই তাতে অসন্তুষ্ট হননি, আর রসিক আমোদে অম্বরীশবাবু তো লোকজন আত্মীয় স্বজন পছন্দই করতেন। যখন ওনাদের দুই ছেলে ছোট ছিল, তখন এখানে ওনাদের মা বাবা আর দিদি এবং বোন ছিলেন। দিদি আর বোনের বিয়ে হয়ে যায়। বেশ কয়েক বছরের ব্যবধানে অম্বরীশবাবুর মা বাবাও মারা যান। সংসার ছোট হয়ে গেলেও বাড়িটা তখনও গমগম করত অম্বরীশবাবুর হাঁকডাক আর প্রাণ খোলা হা হা করে হাসির আওয়াজে। কালের নিয়মে সবকিছুরই পরিবর্তন এসেছে। এখন এ বাড়িতে 5 জন ছাড়া কাজের মেয়ে অমলা আছে। আগের মতো আর কেউ আসে না। আসলে আগের মতো হইচই করার লোক কোথায়? দুই ছেলে তো যন্ত্র মানবের মতো কাজ নিয়ে ব্যস্ত। অম্বরীশবাবু চলে যাওয়ার পর সুরবালা দেবী বড্ড একা হয়ে পড়েছিলেন। সঙ্গী পাওয়ার জন্য দুই ছেলের বিয়ে দিয়ে বৌমা আনেন। তাও প্রায় বছর দুয়েক হতে চলল। ভাবলেন বাকি জীবনটুকু নাতি নাতনি নিয়ে কাটিয়ে দেবেন, কিন্তু কোথায় কি! এখনো নাতি নাতনির মুখ দেখতে পেলেন না। বড় বউ মধুমিতা মানে মধু খুব শান্ত আর কর্তব্যপরায়ণ। শাশুড়িকে নিজের মায়ের মতোই ভালোবাসে। আসলে মাতৃহীনা মধু ছোট থেকে মাকে পায়নি, তাই শাশুড়ি মাকে মা বলে ডাকতে পারছে, তাতেই ওর আনন্দ আর তৃপ্তি। সুরবালাও বড় বউকে খুব ভালোবাসেন। আসলে ও তো প্রথম বিয়ে হয়ে বাড়িতে এসেই ওনাকে মায়ের স্থানে বসিয়ে এমন ব্যবহার করে যাতে সুরবালা দেবীর মেয়ের অভাব পূরণ হয়ে যায়। মধুও সবাইকে নিয়ে থাকতে খুব পছন্দ করে। ছোট বউ অন্তরা আবার একটু মুখোরা ধরনের। শাশুড়ি এবং যাকে একদমই পছন্দ করে না। খুঁটিনাটি নিয়ে প্রায় ওদের কথা শোনায়। চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করে। সুরবালার সাথে খুব খারাপ ব্যবহার করে। কিন্তু সরল সাধাসিধে ভালো মনের মানুষ সুরবালা ছোট বউয়ের কথায় কিছু মনে করেন না, বরং তাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করেন। অম্বরীশবাবু মারা যাওয়ার পর এ বাড়ির কেউই ওনার অস্তিত্ব কোনোদিনই টের পাননি। তবে উনি মারা গিয়েও এ বাড়ির মায়া কাটাতে পারেননি। এখনো উনি আনাচে কানাচে ঘুরে বেড়ান আর ছোট বউয়ের কুটকাচালি লক্ষ্য করেন। যখন ছোট বউ সুরবালার সাথে খারাপ ব্যবহার করে, তখন ওনার মনে হয় ছোট বউয়ের টুটি টিপে ধরতে, কিন্তু পারেন না, কারণ উনি যে সবকিছুর ঊর্ধ্বে। ছোট ছেলে আবার খুব বাবা ভক্ত ছিল, আর বড় ছেলে মা ভক্ত। আগে এ নিয়ে স্বামী স্ত্রী প্রায় রঙ্গরসিকতা করতেন। এখন সবই ইতিহাস। অম্বরীশবাবুর আবার বাড়ির প্রতি টানটা খুবই বেশি। বাড়িতে কেউ কিছু আঘাত করলেই এখনো ওনার বুকে কষ্ট হয়। কিন্তু একথা কাকে কিভাবে বোঝাবেন? সব থেকে বেশি কষ্ট হয় যখন ছোট বউ তেজ দেখিয়ে নিজের ঘরের দরজা ধড়াম করে বন্ধ করে। তখন অম্বরীশবাবুর অশরীরী হৃদয় যেন ভেঙে খান খান হয়ে যায়। মনে ভাবেন বেঁচে থাকলে ছোট বউকে দু চার কথা শুনিয়ে দিতেন। রাগে ওনার সারা অশরীর কাঁপতে থাকে। মনে ভাবেন যদি ওনার কথা কেউ শুনতে পেত তাহলে খুব ভালো হতো। মনের কথা কাউকে শোনাতে না পেরে নিজের মনে গজগজ করতে থাকেন। একবার ভাবলেন সুরবালা মানে সুরকে দেখা দিয়ে সব বলবেন, কিন্তু সাহসে কুলালো না, কারণ সুরো খুব ভালো মানুষ, হয়তো ওনাকে ধমকে দিয়ে বলবেন চুপ করো তো বাপু। কিন্তু মনে যখন হয়েছে তখন একবার চেষ্টা করে দেখবেন কাকে দেখা দেওয়া যায়।
বড় বউ প্রতিদিন স্নান সেরে কাঁচা কাপড়ে ঠাকুর ঘরে ধূপ দেখিয়ে খাবার ঘরে যেখানে অম্বরীশবাবুর একটা বড় ছবি টাঙানো আছে তাতেও ধূপ দেখিয়ে ভক্তি ভরে প্রণাম করে বলে, বাবা, আমাদের সবাইকে ভালো রেখো, তোমার আত্মার শান্তি হোক। আজও তার ব্যতিক্রম হয়নি। প্রণাম করে মুখ তুলে ওনার ছবির দিকে তাকাতেই মনে হলো ছবিতে শ্বশুর যেন নড়ে উঠলেন। চোখ কচলিয়ে আবার তাকিয়ে দেখে, এবার মনে হলো উনি হাসছেন। কিছুটা ভয় পেলেও মনে ভাবে এটা তার মনের ভুল, তাই এ নিয়ে আর বাড়াবাড়ি করেনি। অম্বরীশবাবু মনে মনে নিজেকে দোষারোপ করেন, বড় বউকে উনি কিছুই বোঝাতে পারলেন না বলে। তবে সংসারে শান্তি আনার জন্য উনি আরও একবার কেন বারবার চেষ্টা করেই যাবেন। ছোট বউয়ের ভক্তি শ্রদ্ধা খুবই কম। জীবিত শাশুড়িকেই ভক্তি ভরে প্রণাম করে না তো মৃত শ্বশুরকে করবে নাকি প্রণাম? মৃত শ্বশুরও কোনোদিনই ওর থেকে প্রণাম নেওয়ার আশা করেননি। প্রণাম করা তো দূরের কথা, শ্বশুরের ছবির দিকে কোনোদিন ভালো করে দেখেছে? সেই ছোট বউয়ের আজ কি হয়েছে তা কে জানে। নিজের ইচ্ছা বা অনিচ্ছায় হোক ছোট বউয়ের চোখ দুটো হঠাৎ করেই শ্বশুরের ছবির দিকে চলে যায়, আর তখনই মনে হয় ওনার শরীরটা যেন ছবিতে নড়ে উঠল। চোখ কচলিয়ে আবার ছবির দিকে তাকিয়ে দেখে ঠিক দেখেছে কিনা যাচাই করার জন্য। আবারও মনে হলো শ্বশুর যেন হাসছেন। ভালো করে দেখতে গিয়ে দেখে সব ঠিক আছে। এইভাবে এক এক সময় এক এক রকম অঙ্গভঙ্গি দেখে অন্তরা সত্যিই ভয় পেয়ে যায়। কিন্তু শাশুড়ি বা যাকে কিছু বলা যাবে না, তাহলে যে ওদের কাছে বড্ড ছোট হয়ে যাবে। তাই চুপ থেকেই যায় আর অমিত ফেরার অপেক্ষায় থাকে। মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু চোখটা বারে বারে ওদিকেই সে চলে যাচ্ছে। বাধ্য হয়ে অন্তরা নিজের ঘরে চলে যায়, কিন্তু নিজের ঘরে গিয়েও অন্তরা শান্তি পাচ্ছে না। মনটা যেন কেমন অস্থির অস্থির লাগছে। মনটা বারবার শ্বশুরের ছবির দিকে চলে যাচ্ছে। ঘরে মনে হচ্ছে কেউ একজন আছে যে ওকে অন্তরাল থেকে লক্ষ্য করছে। আগে তো এমন হয়নি। হঠাৎ যেন মনে হলো ঘাড়ের কেউ গরম নিঃশ্বাস ফেলল। ভয়ে আতকে উঠে সোজা শাশুড়ির ঘরে চলে যায়। এই অসময়ে ওকে ওনার ঘরে দেখে অবাক হয়ে যান সুরবালা দেবী। অসময় কেন, কোনো সময় ছোট বউ তো এ ঘরে আসে না, তবে আজ কি হলো? উনি জিজ্ঞেস করেন, কি হয়েছে রে ছোট বউ? শরীর টরীর ঠিক আছে তো? কিছু বলবি? অন্তরা বলে, আজ দুপুরে তোমার কাছে শোবার জন্য এলাম। সুরবালা দেবী বলেন, তা ভালোই তো, আয় শুবি আয়। বলেই উনি একটু সরে গিয়ে ওর শোয়ার জায়গা করে দেন। আজ যেন অন্তরাকে একটু অন্যরকম লাগছে। একবার মধু ওকে জিজ্ঞেসও করে, কি হয়েছে রে তোর? তোর চোখ মুখ কেমন যেন লাগছে। অন্তরা কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। অমিতেশ মানে অমিত অফিস থেকে বাড়ি ফিরতেই অন্তরা ওকে সারা দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো বলে। অমিত হেসে উড়িয়ে দেয়, কিন্তু অন্তরা কিছুতেই এটা যে কিছুই নয় তা মানতে নারাজ। অমিতকে কিছুতেই বোঝাতে পারছে না যে ও সত্যি দেখেছে, আর একবার নয় যতবার তাকিয়েছে ওনার ছবির দিকে ততবারই ওনার নড়াচড়া দেখেছে। অমিত ওকে টানতে টানতে ওর বাবার ছবির সামনে এনে বলে, ভালো করে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছ কিনা। সত্যিই তো, যেমন ছবি তেমনই আছে। মন থেকে কিছুটা ভয় চলে যায়, আবার স্বাভাবিক হয়ে যায় অন্তরা। পরের দিন অন্তরা আবার ছবির দিকে তাকিয়ে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেনি। মনটা বেশ ভালো লাগছে। অমিত খেয়ে দিয়ে অফিস চলে যায়, ভাসুরও অফিস চলে যায়।
বাড়িতে এখন ওরা তিনজন আর অমলা আছে, যে যার কাজ নিয়ে ব্যস্ত। হঠাৎ অমলার থেকে অন্তরা এক কাপ চা চায়, কিন্তু কাজে ব্যস্ত থাকার জন্য চা দিতে দেরি করে অমলা, আর তাতেই মাথা গরম করে চিৎকার শুরু করে দেয় অন্তরা। ওর চিৎকার থামানোর জন্য সুরবালা ছুটে চলে আসেন এবং বলেন, এমন চেঁচাস না তো, ও তো কাজ করছিল তাই দেরি হয়েছে। এই কথা শুনে অন্তরা অমলার সামনেই সুরবালাকে যা নয় তাই বলে অপমান করে। সুরবালা রাগ না করে চুপ করে ঘরে চলে যান। অন্তরা চা নিয়ে খেতে খেতে হঠাৎ শ্বশুরের ছবির দিকে চোখ চলে যায়, আর দেখে উনি রেগে মেগে ওর দিকে তাকিয়ে আছেন। অন্তরা চোখ কচলিয়ে নিয়ে আবার তাকায় ছবির দিকে। এবার মনে হলো উনি যেন কিছু বলছেন। এই দৃশ্য দেখে অন্তরা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ধূপ করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনে সবাই ছুটে এসে দেখে অন্তরা মেঝেতে পড়ে আছে। মধু ওর চোখে মুখে জলের ঝাপটা দিতে থাকে। একটু পরেই জ্ঞান ফিরে আসে, সবাই ভয় পেয়ে যায়। অন্তরা তখন সব কথা বলে, ওর মুখে এসব শুনে দুজনেই হেসে অস্থির হয়। ওর কথা কেউই বিশ্বাস করতে চায় না। অমিত অফিস থেকে বাড়ি ফিরলে অন্তরা তাকে সকালের সব ঘটনা জানায় এবং এ বাড়িতে সে আর থাকবে না এ কথাও বলে। সব শুনে অমিত পরিষ্কার করে বলে দেয়, এ বাড়ি ছেড়ে, মাকে ছেড়ে, পরিবারের সবাইকে ছেড়ে আলাদা থাকা তার পক্ষে সম্ভব নয়। অন্তরা বাধ্য হয়ে ওখানে খুব ভয়ের সাথেই থাকে। এখন যেন অন্তরা শ্বশুরের ছবির সাথে কথা বলে। সবাই ভাবে ওর নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে, কিন্তু অন্তরা কাউকেই বোঝাতে পারে না ও সত্যি সত্যি শ্বশুরকে দেখতে পায়। এখন অন্তরা অনেক শান্ত হয়ে গেছে। শাশুড়ি বা জায়ের সাথে খারাপ ব্যবহার করে না। ওর ব্যবহারে সবাই বেশ অবাক। সুরবালা অমিতকে বলে, ছোট খোকা, ছোট বউকে ডাক্তার দেখা, ওর মতিগতি মোটেও ভালো ঠেকছে না। অমিত ওকে ডাক্তার দেখায়, কিন্তু ডাক্তার কোনো রোগী ধরতে পারে না। অন্তরা এখন প্রায়ই সুরবালার কাছে ওর শ্বশুর মশাইয়ের গল্প শুনতে চায়। একটু ভুল হলে আবার শুধরেও দেয়। সুরবালা খুবই অবাক হয়ে যান। একদিন রাতে অন্তরা স্বপ্ন দেখে ওর শ্বশুর মশাই যেন একটা বাচ্চা ছেলে হয়ে ওর কোলে ওঠার বায়না করছে। ঘুমের ঘোরে হেসে ওঠে অন্তরা শ্বশুরকে এমন বাচ্চা দেখে। আদর করে তাকে কোলে নিতে গিয়েই ঘুম ভেঙে যায়। অম্বরীশ বাবু একদিন সুরবালাকে স্বপ্ন দিয়ে বলেন, সুরো, আমি আবার তোমার সংসারে চলে আসছি, একসাথে থাকবো বলে। ঘুম ভেঙে সুরবালা খুব খুশি হয়ে বড় বউকে সব কথা বলেন। হঠাৎ অন্তরা আজ খেতে বসে বমি করতে থাকে। উঠে মুখ পরিষ্কার করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। বাড়িতে আবার হৈ হৈ কাণ্ড। এবারেও চোখে মুখে জলের ঝাপটা দিতেই জ্ঞান ফেরে। সুরবালা বুঝতেই পারেন ব্যাপারটা, তাই দেরি না করে ডাক্তার ডাকেন আর ডাক্তার এসে সুখবরটা দেন, অন্তরা মা হতে চলেছে। এতদিন পর নাতি বা নাতনির মুখ দেখতে পাবেন, আর ওনার কর্তাই যে ফিরে আসছেন সেই আনন্দে সুরবালার চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে আপন ধারায়। যথাসময়ে অন্তরা একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। বাড়িতে খুশির বন্যা বয়ে যায়। অম্বরীশ বাবুর সাথে নাম মিলিয়ে ওর নাম রাখা হয় অম্বর। তবে সুরবালা দেবী আগে যেমন অম্বরীশ বাবুকে বড় কর্তা বলে ডাকতেন, সেই নামেই অম্বরকে ডাকেন, তবে ছোট কর্তা বলে। এরপর সুরবালা দেবীর ঘরে আরেকটা নাতনি আসে, মানে মধুর মেয়ে হয়। মেয়ের নাম রাখা হয় অমৃতা, কিন্তু সুরবালা দেবী ওকে ছোট গিন্নি বলে ডাকেন। এখন এই আনন্দালয় এবার আনন্দে ঝলমল করে উঠেছে। ছোট কর্তা আর ছোট গিন্নির অত্যাচার আর দাপটে সারা বাড়ি আবার কলকল রবে কল্লোলিত হয়ে উঠেছে। এতদিনে অম্বরীশ বাবুর দেওয়া এই বাড়ির নামটা যেন সার্থক হলো, আনন্দালয়।
আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।